হ্যালো এভরিওয়ান, জিকে ঝুলির একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের জিকে জিএস টিচার আরাবুল রহমান। প্রতিদিন সকাল 8টাতে তোমাদের মিক্সড জিকে ক্লাস করাচ্ছি প্র্যাকটিসের জন্য। এই ক্লাসটি সমস্ত পশ্চিমবঙ্গের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমরা দেখতে পারো। সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে আমাদের TWS একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশন মেইন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের চ্যানেল দুটি। এছাড়া তোমরা যদি পেইড ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করতে পারো। সেখান থেকে তোমরা সমস্ত কিছু কিন্তু পেইড ব্যাচে ক্লাস করতে পারবে এবং অন্যান্য ফিচার সেখানে পাবে। সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেতে টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাবে। প্রথম প্রশ্ন মিক্সড আজকের ক্লাসে, ডাউন্স তৃণভূমি কোথায় দেখা যায়? চলো, তৃণভূমি থেকে আমরা দেখছি কয়েকবার এখানে প্রশ্ন আসছে। ডাউন্স তৃণভূমি এটা অ্যাকচুয়ালি কোথায় দেখা যায়? কিছু তৃণভূমি পরীক্ষায় আসে, যেমন আমি কয়েকটা তৃণভূমি তোমাদের লিখে দিচ্ছি। যেমন একটা তৃণভূমি আসে পম্পাস, কোথায় পাওয়া যায়? পম্পাস তৃণভূমি কোথায় পাওয়া যায়? প্রেইরি কোথায় পাওয়া যায়? অ্যান্ড আর আসে ক্যান্টারবেরি, কোথায় পাওয়া যায়? ক্যান্টারবেরি, স্টেপস, তারপরে সাভানা, এইসব বিভিন্ন তৃণভূমি অঞ্চল আমরা দেখতে পাই। তো এখানে একটা জিনিস তোমরা জেনে রাখো, ডাউন্সটা খুবই ইম্পর্টেন্ট। ডাউন্সটা কোথায় পাওয়া যায়? ডাউন্স তৃণভূমি দেখা যায় অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে এটা দেখা যায়। পম্পাসটা কোথায় দেখা যায়? পম্পাস তৃণভূমি আমরা দেখতে পাই দক্ষিণ আমেরিকাতে। ওকে, এছাড়া প্রেইরি তৃণভূমি কোথায় দেখা যায়? উত্তর আমেরিকাতে। উত্তর আমেরিকা মহাদেশে এটা দেখা যায়। ক্যান্টারবেরি দেখতে পাই আমরা ওশিয়ানিয়া মহাদেশ, অস্ট্রেলিয়ার প্রতিবেশী একটা দেশ, সেটা হচ্ছে নিউজিল্যান্ডে। এই তিনটে জিনিস একটু তোমরা বিশেষ করে মনে রাখবে, এগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। বক্সার যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সার যুদ্ধটা একটা ইম্পর্টেন্ট যুদ্ধ। এই যুদ্ধটা সম্পর্কে আমি অ্যাকচুয়ালি তোমাদের বলে দিয়েছিলাম যেদিন এলাহাবাদের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল বলে একটা প্রশ্ন যেদিন রেখেছিলাম সেখানে। মানে এলাহাবাদের সন্ধির সাথে এটা সম্পর্কিত। এলাহাবাদের সন্ধি যখন স্বাক্ষরিত হয়েছিল তার ঠিক আগে বক্সার যুদ্ধ হয়েছিল। তো এলাহাবাদের সন্ধিটা অ্যাকচুয়ালি বক্সার যুদ্ধের ফলাফল আমরা বলতে পারি। তো এই বক্সার যুদ্ধটা সুজা উদ্দৌলা, যিনি অযোধ্যার নবাব ছিলেন, ঠিক আছে, মীর কাসিম, মীর কাসিম ও দ্বিতীয় শাহ আলম, শাহ আলম টু। তো দ্বিতীয় শাহ আলম, মীর কাসিম, সুজাউদ্দৌলা, এরা তিনজনে মিলে একটা সম্মিলিত বাহিনী করেছিল ইংরেজদের বিরুদ্ধে লড়ার জন্য। সেই বাহিনীটি ইংরেজদের দিক থেকে ছিল রবার্ট ক্লাইভ, তাদের সঙ্গে লড়াই করে। রবার্ট ক্লাইভ একদিকে ছিল ইংরেজদের পক্ষ থেকে, অন্যদিকে মীর কাসিম, সুজাউদ্দৌলা অ্যান্ড মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় ছিল। সো এখানে বক্সার যুদ্ধটা কবে হয়েছিল? সেটা হচ্ছে 1764-তে বক্সার যুদ্ধ স্বাক্ষরিত হয়েছিল। অ্যান্ড এই বক্সার যুদ্ধটা বক্সার প্রান্তরে হয়েছিল, আমরা জানি খুবই বিখ্যাত একটা যুদ্ধ ভারতের ইতিহাসে। এই বক্সার যুদ্ধের পরবর্তী সময় 1765-তে গিয়ে আবার স্বাক্ষরিত হয়েছিল এলাহাবাদের সন্ধি। এলাহাবাদের সন্ধি, যার মাধ্যমে মুঘল সম্রাট শাহ আলম টু তিনি কি করেছিলেন? ইংরেজদেরকে কিন্তু বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেছিলেন। তো এলাহাবাদের সন্ধিটাও কিন্তু ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, আরো একবার বলে রাখলাম। রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় যখন বিধানসভার সঞ্চালক তাতে সই করেন, অর্থাৎ বিধানসভার যিনি স্পিকার থাকেন তিনি তাতে সই করেন, রাজ্যের রাজ্যপাল তাতে সই করেন, আর মুখ্যমন্ত্রী তাতে সই করেন, সংশ্লিষ্ট রাজ্যের ওই দপ্তরের মানে দপ্তরের মন্ত্রী তাতে যখন সই করেন সেটা একটা আইনে রূপান্তরিত হয়। তো বিল কোনো সময় তৈরি করতে গেলে সেটা যদি তোমরা কেন্দ্রীয় বিল দেখো তাহলে সেটা পার্লামেন্টে পাশ করাতে হয়, রাজ্যসভা লোকসভা উভয় কক্ষে পাশ করাতে হয়, আমরা জানি কোনো একটা আইনে পরিণত করতে গেলে। তেমনই রাজ্যের যদি কোনো একটা বিল আইনে রূপান্তরিত করতে হয় সেক্ষেত্রেও কিন্তু তোমার হচ্ছে রাজ্যের আইনসভায় সেটাকে পাশ করাতে হয় এবং
কখন সেটা আইনে রূপান্তরিত হয়? যখন তাতে রাজ্যপাল সাইন করেন। গ্র্যান্ড স্ল্যাম শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? গ্র্যান্ড স্ল্যাম এই শব্দটি কোন খেলার সাথে আসলে সম্পর্কিত? করো অ্যান্সার, কি হবে? গ্র্যান্ড স্ল্যাম শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? এটা হচ্ছে টেনিস খেলা। কোন টেনিস খেলা? লন টেনিস, অর্থাৎ যে টেনিসটা মাঠে খেলা হয়ে থাকে সেই টেনিস খেলার সাথে এটা যুক্ত। আচ্ছা, গ্র্যান্ড স্ল্যাম এটা হচ্ছে কি? এটা একটা টুর্নামেন্ট, এটা একটা টুর্নামেন্ট। এর মধ্যে চারটি প্রধান প্রধান কিন্তু টেনিস টুর্নামেন্ট আছে। একটা হচ্ছে ওপেন, ইউএস ওপেন, তারপরে হচ্ছে উইম্বলডন, ওপেন, আরেকটি হচ্ছে তোমার ছিল ফ্রেঞ্চ ওপেন, আরেকটি হচ্ছে তোমার এখানে আছে অস্ট্রেলিয়া ওপেন। এই চারটিকে একত্রে কিন্তু বলা হয়ে থাকে কি? এই চারটিকে একত্রে বলা হয়ে থাকে গ্র্যান্ড স্ল্যাম। এগুলো হচ্ছে টেনিসের সর্বোচ্চ কিন্তু টুর্নামেন্ট। লোহার সর্ব উৎকৃষ্ট আকরিক হলো কোনটি? লোহার সব থেকে উৎকৃষ্ট মানের আকরিক কোনটি? সো এখানে অ্যান্সারটা হবে লোহার সর্ব উৎকৃষ্ট আকরিক হচ্ছে ম্যাগনেটাইট। ম্যাগনেটাইটে 70%-এরও বেশি বলা হচ্ছে লোহার পরিমাণ থাকে এই আকরিকতে। ওকে, নিম্নলিখিত কোন ভূমিরূপ চুক্তির কারণে গঠিত হয়? অপশন এতে আছে মাশরুম শিলা, অপশন বিতে গ্রাব রেখা, অপশন সি গ্রস্ত উপত্যকা এবং অপশন ডি ডলিন। তো এখানে কোনটি চুক্তির ফলে? চুক্তি মানে কি? চুক্তি মানে হচ্ছে ফাটল। যখন শিলা স্তরে ফাটল দেখা যায় সেটাকে বলা হয়ে থাকে চুক্তি। তো চুক্তির ফলে অ্যাকচুয়ালি গঠিত হয় কি? সেটা হচ্ছে গ্রস্ত উপত্যকা। অথবা কোনো সময় তোমরা গ্রস্ত উপত্যকার জায়গায় এখানে যদি তোমরা স্তূপ পর্বত পাও, স্তূপ পর্বত এটাও কিন্তু তৈরি হয়ে থাকে কি? এটাও কিন্তু চুক্তির কারণেই তৈরি হয়। ওকে, পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? জ্যোতি বসু, প্রফুল্লচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, ডক্টর বিধানচন্দ্র রায় এবং বুদ্ধদেব ভট্টাচার্য। এরা সবই আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক একজন মুখ্যমন্ত্রী। যেমন জ্যোতি বসু, তিনি সবচেয়ে দীর্ঘ টার্ম, লং টার্ম, সব থেকে বেশি দিন ধরে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। এছাড়া প্রফুল্লচন্দ্র ঘোষ, ইনি হচ্ছেন প্রথম প্রথম মুখ্যমন্ত্রী। ইনি হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। ডক্টর বিধানচন্দ্র হচ্ছে দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের। অ্যান্ড এনাকেই কিন্তু বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের রূপকার। ডক্টর বিধানচন্দ্র রায়, তাকে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালের কত তারিখে হয়? 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। খুবই একটা মর্মান্তিক ঘটনা। আমরা জানি এখানে গণহত্যা চালানো হয়েছিল ব্রিটিশদের পক্ষ থেকে। এবং এটা হয়েছিল কোথায় বলতো? জালিয়ানওয়ালাবাগ এই ইনসিডেন্টটা হয়েছিল অ্যাকচুয়ালি কোথায়? পাঞ্জাবের অমৃতসরে। অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়। এবং এই হত্যাকাণ্ডটা কোন তারিখে হয়েছিল? 7ই মে, 13ই এপ্রিল, 13ই জুন এবং 13ই এপ্রিল। আচ্ছা, অপশন 2 আর 13ই এপ্রিল পড়ে গেছে। যাই হোক, এটা অ্যান্সার হবে 13ই এপ্রিল, 23শে এপ্রিল আছে একটা। তো 13ই এপ্রিল এখানে অ্যান্সার হবে অপশন ডি, 13ই এপ্রিল। আচ্ছা, আমি ভুল দেখলাম, এটা 23শে এপ্রিল ছিল। ওকে, ঠিকই আছে। ভারতে কোথায় বেশি জাফরান চাষ হয়? সব থেকে বেশি জাফরান কোথায় চাষ হয়ে থাকে? আচ্ছা, জাফরান চাষের জন্য কিছু ক্যাটাগরি চাই। জাফরান চাষের জন্য সবচেয়ে প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে মৃত্তিকা। ভালো মৃত্তিকার প্রয়োজন হয়। সো জাফরান চাষ এটা সব থেকে ভালো কোথায় হয়? সব থেকে বেশি কোথায় হয়? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, করে ফেলো সকলে এটার উত্তর। জাফরান চাষ ভালো হয় কোথায়? জম্মু ও কাশ্মীরে। জম্মু অ্যান্ড কাশ্মীর যে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেখানে এটা খুবই ভালো হয়। জম্মু ও কাশ্মীরে এক ধরনের মৃত্তিকা পাওয়া যায়, বিশেষ মৃত্তিকা, যেটাকে হ্রদের মৃত্তিকা বলা হয়। ওখানে যে জলাভূমি বা হ্রদ সংলগ্ন মৃত্তিকা পাওয়া যায়, সেই মৃত্তিকাগুলো বিভিন্ন স্তরভূত মৃত্তিকা হয়ে থাকে। অ্যান্ড এই মৃত্তিকাগুলোকে বলা হয়ে থাকে কারে ওয়া মৃত্তিকা। কারে ওয়া মাটি, যেটা হ্রদের মাটি নামেও পরিচিত।
এই মাটিতে কিন্তু খুবই ভালো পরিমাণে জাফরান চাষ হয়। তো পরীক্ষায় প্রশ্নটা ঘুরেও আসতে পারে যে কোন মৃত্তিকাতে জাফরান চাষ ভালো হয়, সেখানে ল্যাটেরাইট মৃত্তিকা, পলি মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, কারেওয়া মৃত্তিকা অপশানে দিতে পারে, বা রেগুর মৃত্তিকা দিতে পারে। তো তখন কিন্তু কারেওয়া মৃত্তিকা তোমরা অ্যান্সার করে আসবে। এই মৃত্তিকাতে কিন্তু খুবই ভালো পরিমাণে জাফরান চাষ হয়। কোন ধারা অনুসারে রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন? আচ্ছা, রাজ্যপাল তিনি কিন্তু রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয়ে থাকেন। এই প্রশ্নটা একটু মনে রাখবে। তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, কিন্তু শপথ নেন হাইকোর্টের বিচারপতির দ্বারা। হাইকোর্টের প্রধান বিচারপতি দ্বারা, অথবা তার অনুপস্থিতিতে অন্য কোনো সিনিয়র জাজ তিনি তাকে শপথ করাতে পারেন। ওকে, সো এখানে রাষ্ট্রপতি কর্তৃক তিনি নিযুক্ত হন কোন ধারা অনুসারে? সেটা হচ্ছে 155 155 নং ধারা অনুসারে তাকে কিন্তু নিযুক্ত করা হয়। চলো আজকে এটা হোমওয়ার্ক থাকবে। আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? ডিয়ার স্টুডেন্ট, এটা সকলে কমেন্টে অ্যান্সার করে যাবে। আমি কিন্তু প্রতিদিন তোমাদের কমেন্ট পড়ে থাকি। সকলে কমেন্টে তোমার মতামত জানাবে ক্লাস সম্পর্কে, এবং এই প্রশ্নটার উত্তর করে যাবে। আর যারা ক্লাসটি দেখছিলে এতক্ষণ পর্যন্ত, তারা সকলে একটা করে লাইক করে দেবে ক্লাসে। ডিয়ার স্টুডেন্ট, আশা করবো ক্লাসটি কিন্তু তোমাদের খুবই ভালো লাগছে। আর এই ক্লাসগুলো প্র্যাকটিস করতে থাকো, পরীক্ষায় কিন্তু খুবই খুবই হেল্প করবে তোমাদের এই প্র্যাকটিসগুলো। ভারী পাথরকে জলের ভিতরে সহজেই উপরে তোলা যায়। একটা ভারী পাথরকে তুমি জলে ছেড়ে দিলে সেটাকে সহজে উপরে তুলতে পারবে। এখানে কোন নীতি কাজ করে? আর্কিমিডিসের নীতি, হেয়ারের সূত্র, ভাসানির সূত্র, আর পাস্কালের সূত্র। কিসের জন্য এই যে ভারী পাথর সেটাকে উপরে তোলা যায়? তোমরা যদি খেয়াল করে দেখো, একটা ভারী নৌকা অথবা একটা খুবই মানে কয়েক হাজার টনের একটা ভারী তোমার জাহাজ সমুদ্রে কিন্তু ভেসে থাকে। কি কারণে ভেসে থাকে? কি নীতি এখানে কাজ করে? ফিজিক্স সব জায়গায় কাজ করে আমরা জানি। আমরা যেই ক্লাসটা দেখছি, তোমরা যে মোবাইলে ক্লাসটা দেখছো, এখানেও ফিজিক্স কাজ করছে। তো ফিজিক্সের জন্যই কিন্তু সমস্ত পৃথিবী চলছে মোটামুটি। তো এই ফিজিক্সের কোন নীতিটা অ্যাকচুয়ালি কাজ করে জাহাজ চলাচলে ক্ষেত্রে সাহায্য করে, বা ভারী পাথরকে জল থেকে তোলার ক্ষেত্রে? সেক্ষেত্রে কিন্তু আর্কিমিডিসের নীতি ভারী পাথরকে জলের ভিতরে সহজেই উপরে তোলা যায় এই কারণে। কত সালে অটল পেনশন যোজনা চালু হয়? আচ্ছা, অটল পেনশন যোজনা এটা আমাদের কেন্দ্র সরকারের একটা প্রকল্প। তো এই প্রকল্পটা চালু হয়েছিল কবে? এই প্রশ্নটা কিন্তু খুবই অল্প সময় নিতে হবে তোমাকে, সময় নেবে তোমরা খুবই অল্প পরিমাণে। এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ডি, 2015 সালে অটল পেনশন যোজনা চালু হয়। আচ্ছা, এরকম কিন্তু প্রকল্প বা বিভিন্ন সরকারের স্কিম সম্প্রতিকালে যে সমস্ত স্কিমগুলো লঞ্চ হচ্ছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে কোনো রাজ্য কোনো একটা স্কিম চালু করলো, এখান থেকে প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষায় দিতে দেখেছি। সো তোমরা একটু কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো, সাপ্তাহিক 2 সপ্তাহ 1 সপ্তাহ অন্তর আমাদের যে TWS একাডেমিতে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে সেটা তোমরা ফলো করতে পারো। উশ্রী জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? বাংলা সাহিত্যে আমরা উশ্রী জলপ্রপাতের কিন্তু উল্লেখ পেয়েছি, তাই না? বাংলা সাহিত্যে উশ্রী জলপ্রপাতের উল্লেখ আমরা পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন উপন্যাসে, বিভিন্ন কবিতাতে। সো এই উশ্রী জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড় অ্যান্ড ঝাড়খণ্ড। উশ্রী জলপ্রপাতটা অবস্থিত কোথায়? এটা অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে উশ্রী নদীতে। এটা একটা উশ্রী বলে একটা নদী আছে, সেই নদীর উপরেই অবস্থিত, কোনো আলাদা নদী নয়। নিম্নলিখিতদের মধ্যে কে দিল্লিতে জামাতখানা মসজিদ নির্মাণ করেছিলেন? জামাতখানা মসজিদ কে নির্মাণ করেছিলেন? কুতুবুদ্দিন আইবক, জালালউদ্দিন খলজি, শেরশাহ অ্যান্ড খিজর খান। অ্যান্সারটা কি হবে এখানে? দেখো, জামাতখানা মসজিদ যেটা দিল্লিতে অবস্থিত, এটা নির্মাণ করেছিলেন খিজার খান। অ্যান্ড ইনি কে আসলে? ইনি হচ্ছেন আলাউদ্দিনের পুত্র। আমি এখানে লিখে দিচ্ছি, আলাউদ্দিন খলজি পুত্র, খলজির পুত্র। কেন লিখলাম দেখো, তোমরা এই প্রশ্নটা কিন্তু কোনো কোনো জায়গায় উত্তর অন্য পাবে। আলাউদ্দিন খলজি পেতে পারো, খিজর খান অপশানে না দিয়ে আলাউদ্দিন খলজি তোমাদের
দিতে পারে? তো সেক্ষেত্রে কিন্তু আলাউদ্দিন খলজি তোমরা অ্যান্সার করবে, কারণ আমি দেখেছি এই প্রশ্নটা এরকম কনফিউজিং ভাবে দিয়ে দেয় মাঝে মধ্যে, এটা জানি না তারা ইচ্ছা করে ভুল করে দেয় কিনা বা এটা ভুল হয়ে যায় কিনা, যাই হোক। তো এক্ষেত্রে কিন্তু তখন তোমরা অ্যান্সার করবে কি আলাউদ্দিন খলজির পুত্র কে ছিলেন, খিজর খান তিনি নির্মাণ করেছিলেন। তো আলাউদ্দিন খলজি যদি খিজর খানের জায়গায় না থাকে তাহলে কিন্তু থাকে তাহলে এটা অ্যান্সার করবে তোমরা। আর দুটোই যদি অপশানে থাকে তাহলে অ্যান্সার কিন্তু হবে খিজর খান। ওকে, ভারত সরকার এবং এডিবি কোন নদীর তীরে বন্যা ও ভাঙনের ঝুঁকি মোকাবিলায় $200 মিলিয়ন ঋণ স্বাক্ষর করেছে? $200 মিলিয়ন ঋণ স্বাক্ষর করেছে আমাদের ভারত সরকার এবং একটা ব্যাংক, যেটার নাম হচ্ছে এডিবি। এডিবি মিনস এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাই না? তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি, এডিবির কোন নদীতে ভাঙন রক্ষার জন্য এটাকে ঋণ স্বাক্ষর করেছে? সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে। আমরা জানি এটাকে বলা হয়ে থাকে কি, ব্রহ্মপুত্র নদীতে কিন্তু প্রচুর পরিমাণে প্লাবন দেখা যায়, আমরা জানি এখানে প্লাবন ভূমি সৃষ্টি হয়েছে ব্রহ্মপুত্র দুই তীরে, তো প্লাবন হয়ে থাকে এখানে, তো এই জন্য। আচ্ছা, এডিবির সদর দপ্তরটা কোথায় একটু বলো সকলে? এডিবি এর সদর দপ্তর পরীক্ষায় পড়ে থাকে। তো এডিবির সদর দপ্তর কোথায়? এটা সদর দপ্তর ফিলিপাইন্সে। ফিলিপাইন্সের কোথায়? ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলাতে। ফিলিপাইন্সের রাজধানী কি? ম্যানিলা কিন্তু রাজধানী। নেক্সট প্রশ্ন। আচ্ছা, TWS একাডেমি অ্যাপ তোমাদের বিভিন্ন ফ্যাসিলিটির মাধ্যমে পড়ার সুযোগ করে দিচ্ছে। তোমরা যদি আমাদের পেইড ব্যাচ থেকে পড়তে চাও তাহলে আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করতে পারো। সেখানে তোমরা বেস্ট চাকরির প্রিপারেশন পাবে। এই সমস্ত ব্যাচগুলো আমাদের চলছে, এখান থেকে তোমরা ডাউনলোড করে আমাদের এখানে জয়েন হতে পারো। পরের প্রশ্ন, AITUC এর প্রথম সভাপতি কে ছিলেন? অ্যান্সারটা করে ফেলো সকলে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটা হচ্ছে প্রথম প্রথম ভারতের ট্রেড ইউনিয়ন। হ্যাঁ, প্রথম ট্রেড ইউনিয়ন ভারতের ছিল। তো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন, অ্যান্ড এটার যিনি সভাপতি প্রথম নিযুক্ত হয়েছিলেন তিনি কে? তার আগে আমরা একটু জিনিস দেখবো, AITUC এটা কবে গঠিত হয়েছিল? AITUC যদি আমরা প্রতিষ্ঠা দেখি কবে হয়েছিল, এটা হয়েছিল প্রতিষ্ঠা 1900 কত সালে? 20 সালে কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছিল। ওকে, অ্যান্ড এটার যিনি প্রথম সভাপতি নিযুক্ত হয়েছিলেন তিনি হচ্ছেন কে? লালা লাজপত রায়। নিম্নলিখিত কোন সত্যটি তড়িৎ লেপনের প্রক্রিয়াতে তড়িৎ বিশ্লেষণের জন্য প্রয়োজন? মানে কোন এই নিচের তথ্যটি প্রয়োজন হয়, মানে কোনটির প্রয়োজন পড়ে তড়িৎ বিশ্লেষণ যখন তড়িৎ লেপন করা হয়? আমরা জানি তড়িৎ বিশ্লেষণ একটা অ্যানোড এবং ক্যাথোড, একটা ধাতুর থাকে তার উপরে অন্য একটা ধাতু দ্বারা তোমার প্রলেপ দেওয়া হয়, তাই না? আবার তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কোনো পদার্থকে ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে আমরা কি কি লাগবে? আমাদের তড়িৎ লেপন করার জন্য ধাতুর প্রয়োজন, এতে কোনো ধাতব আয়ন থাকা চলবে না, আর এতে নিষ্ক্রিয় গ্যাস থাকতে এতে নিষ্ক্রিয় গ্যাস থাকে, এরকম যাই হোক। আর একটু হচ্ছে কোনোটিই নয়। তো এখানে প্রথম যে জিনিসটা শর্ত সেটা হচ্ছে এখানে কিন্তু ধাতুর প্রয়োজন হবেই। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার, লেপন করার জন্য ধাতুর প্রয়োজন। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপকার কে ছিলেন? আচ্ছা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা খুবই ইম্পর্টেন্ট একটা পরিকল্পনা ছিল। এটা অ্যাকচুয়ালি হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়ে, শাসনকালে, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার শাসনকালে এটা হয়েছিল। এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা তিনি গরিবি হটাও স্লোগান দিয়েছিলেন। গরিবি হটাও স্লোগান ওঠে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কিন্তু 4 বছর হয়েছিল, 1974 থেকে এটা 1978, এই 4 বছর কিন্তু এই পরিকল্পনাটি চলেছিল অ্যাকচুয়ালি। তো এই পঞ্চবার্ষিক পরিকল্পনাটার 1 বছর কম চলেছিল। তো এটার যিনি রূপকার ছিলেন তাকে বলা হয় কি, তার নাম হচ্ছে DD ধর, এটার রূপকার ছিলেন। অ্যান্ড ইন্দিরা গান্ধীর এটা শাসনকালে কিন্তু এটা হয়েছিল, ইন্দিরা গান্ধী এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান ছিলেন, কিন্তু DD ধর এটার পরিকল্পনা করেছিলেন। ইলবার্ট বিল বিতর্ক কার সময়ে ঘটেছিল? ইলবার্ট বিল বিতর্ক এই ঘটনাটি কার সময়ে ঘটেছিল? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইলবার্ট বিল বিতর্কটা কি বলতো? ব্রিটিশ ভারতে যারা
ব্রিটিশরা থাকতো বা ব্রিটিশ যে সমস্ত নাগরিকরা আমাদের ভারতে ছিল, আমাদের ভারতীয় যে সমস্ত বিচারকরা ছিল তারা কিন্তু তাদের বিচার করতে পারতেন না। তো তারপরে একজন ব্যক্তি যার নাম ইলবার্ট ছিল, তিনি কি করেন, একটা বিল পাস করেছিলেন লর্ড রিপনের সময়কালে। লর্ড রিপনের সময় এটা পাস হয়েছিল বা এই ঘটনাটি ঘটেছিল। সেই বিলে তিনি এই যে বৈষম্য, বিচার ব্যবস্থায় বৈষম্য, এটা হটিয়ে দিয়েছিলেন। সকলে সকলের বিচার করতে পারবে এরকম একটা বৈষম্যমূলক বিচার ব্যবস্থা তিনি আনার চেষ্টা করেছিলেন। এবং সেটা কবে হয়েছিল? এটা হয়েছিল 1883-তে এই ঘটনাটি ঘটেছিল। ইলবার্ট বিলটা কবে পাস হয়েছিল যদি পরীক্ষায় আসে তাহলে মনে রাখবে 1883-তে এটা পাস হয়েছিল। অ্যান্ড ইলবার্ট বিল, এই বিতর্কটা যারা করেছিল তারা হচ্ছে অ্যাকচুয়ালি ইঙ্গো ভারতীয় ছিল, মানে ইংরেজরা যারা ভারতে থাকতো তারা। নেক্সট প্রশ্ন, বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস কোন তারিখে পালিত হয়? বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবসটা পালিত কবে হয়? বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস পালিত হয় 15ই মার্চ। নিম্নলিখিত কোন গুপ্ত শাসক সকারি নামে পরিচিত ছিলেন? এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সকারি কাকে বলা হতো বা সকারি উপাধিটি কার উপাধি ছিল? রাইট অ্যান্সার করো ডিয়ার স্টুডেন্ট। আশা করবো এই প্রশ্নটি সকলে রাইট অ্যান্সার করছো কি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাকে কিন্তু সকারি বলা হতো। কেন বলা হতো? তিনি শক, যারা ভারতের বাইরের একটা শক্তি ছিল, সেই শকদের ভারত আক্রমণের জন্য দমন করেছিলেন। তো শকদের দমন করেন তিনি, এই কারণে তাকে সকারি বলা হয়। আচ্ছা, তার আরো একটা বিখ্যাত উপাধি, যেই উপাধিটার নামে তিনি বিশেষ পরিচিত ছিলেন, সেটা মনে রাখবে, সেটা হচ্ছে বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য, এটা কার উপাধি ছিল? এটা কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল, এটা একটু নোট করে রাখবে। রাজ্যসভার গঠন হয় কবে? কবে রাজ্যসভা গঠন হয়েছিল? প্রথম রাজ্যসভা আমাদের উচ্চ কক্ষ, তো এই রাজ্যসভার গঠন প্রথম হয়েছিল কবে? এটা হয়েছিল 1952 সালে এটা প্রথম গঠিত হয়। পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কোনটি? চলো প্রশ্নটা অ্যান্সার করো। বৃষ্টিবহুল স্থান যদি বলা হয়, সব থেকে বেশি বৃষ্টি কোথায় হয়? ময়ূরেশ্বর, আসানসোল, বক্সাদুয়ার অ্যান্ড আলিপুরদুয়ার। দেখো, ময়ূরেশ্বর, আসানসোল এই দুটো আমরা এলিমিনেট করে দেবো, এই দুটো উত্তর আসবেই না। বক্সাদুয়ার অ্যান্ড আলিপুরদুয়ারের মধ্যে কনফিউশন থাকবে অনেকের। সো এখানে দেখো, আলিপুরদুয়ার একটা পুরো জেলার নাম বলা হচ্ছে, আর বক্সাদুয়ার একটা স্পেসিফিক জায়গার নাম বলা হচ্ছে। সো বক্সাদুয়ারটা কিন্তু এখানে অ্যান্সার হবে। বক্সাদুয়ার, যেটা আলিপুরদুয়ারের ভিতরেই অবস্থিত। এটা কোথায় অবস্থিত বক্সাদুয়ার? এটা আলিপুরদুয়ার জেলাতেই অবস্থিত। কিন্তু এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃষ্টিবহুল স্থান বা আর্দ্রতম স্থান। সো এখানে যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় তোমাদের যে পশ্চিমবঙ্গের বৃষ্টিবহুল জেলা কোনটি, সেটা কিন্তু আলিপুরদুয়ার হবে। আর বৃষ্টিবহুল বা আর্দ্রতম যদি জেলা বলে, সেটাও কিন্তু আলিপুরদুয়ার হবে। আচ্ছা, ময়ূরেশ্বর, এটা কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান। শুষ্কতম স্থান পশ্চিমবঙ্গের কোনটি? সেটা হচ্ছে বীরভূমের ময়ূরেশ্বর, এটা বীরভূমে অবস্থিত। এখানে অনেকেই আছে যারা বীরভূম থেকে ক্লাস দেখছে। আচ্ছা, আসানসোল, এটা পশ্চিম বর্ধমানে অবস্থিত আমরা জানি। আর আসানসোল হচ্ছে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান। উষ্ণতম স্থান এটা কোথায়? পশ্চিম বর্ধমানে। এবারে যদি বলে উষ্ণতম জেলা কোনটি, তখন যেন আবার কেউ পশ্চিম বর্ধমানে অ্যান্সার করে দিও না, ঠিক আছে? ভারতের যদি শুষ্কতম উষ্ণতম জেলা বলা হয়, তাহলে কিন্তু অ্যান্সার হবে সেক্ষেত্রে পুরুলিয়া। মার্স গ্যাস নামে পরিচিত কোন গ্যাস? কোন গ্যাসটি মার্স গ্যাস নামে পরিচিত? মার্স গ্যাস বলা হয় কাকে? মিথেনকে বলা হয়ে থাকে মার্স গ্যাস। 2024 সালে মোট কতজন পদ্ম পুরস্কার পাচ্ছেন? পদ্ম পুরস্কার মোট কতজনকে দেওয়া হচ্ছে 2024-এ জন্য? কি হবে অ্যান্সার? 2024 সালে পদ্ম পুরস্কার পাচ্ছেন 132 জন। ভারতের সর্বাধিক রপ্তানিকারী অংশীদার হলো? ভারতে কোন দেশ থেকে সর্বাধিক পরিমাণে বা কোন দেশকে ভারত সব থেকে বেশি রপ্তানি করে থাকে? পণ্য রপ্তানি মানে বাইরের দেশকে বেচে থাকে, আর আমদানি মানে কোনো দেশ থেকে যখন নিয়ে থাকে, তাই তো? আমরা যদি আমদানি বলি, সেটা হচ্ছে চীন। আমদানি হচ্ছে চীন থেকে ভারত কিন্তু সব থেকে বেশি পরিমাণে আমদানি করে থাকে, হ্যাঁ, ইম্পোর্ট করে থাকে। আর এক্সপোর্ট করে সব থেকে বেশি আমেরিকা যুক্তরাষ্ট্রে।
কে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতে দ্বিতীয় ভারতীয় হয়েছেন? দ্বিতীয় ভারতীয় হিসাবে কে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছেন? কি হবে অ্যান্সার এটা? ধীরজ সিনহা, মান সিং, মানবেন্দ্র, কোহলি আর রোহিত যাদব। রাইট অ্যান্সার ইজ মান সিং। তিনি প্রথম দ্বিতীয় ব্যক্তি হিসাবে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছেন। সিন্ধু সভ্যতার লোকেদের মূল জীবিকা কি ছিল? সিন্ধু সভ্যতার মানুষদের মূল জীবিকা আসলে কি ছিল? পশুপালন, শিকার, কৃষিকাজ, ব্যবসা। রাইট অ্যান্সার হবে কৃষিকাজ। অবশ্যই কৃষিকাজ করতো প্রাচীন সভ্যতাতে, আমরা দেখেছি কৃষিকাজ বেশি প্রচলন ছিল, কৃষিকাজ। ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? চলো, এটাও একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া এটা কোথায় অবস্থিত? আমি ক্লাসটা একদমই শেষের পথে চলে এসেছি, আর একটা মাত্র কোশ্চেন আছে। সকলে ধৈর্য সহকারে যারা দেখছো তারা একটা করে লাইক করে দাও। শেষের পথে আমি একবার বলে দিই, ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া এটা অবস্থিত কলকাতাতে। নেক্সট হচ্ছে কোন রাজ্যে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস স্থাপন করা হলো? স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস এটা 2024 সালে সম্প্রতিকালে এটাকে উদ্বোধন করা হয়েছে। অ্যান্ড এটা কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস এটা কোথায় উদ্বোধন করা হলো? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে, বিশাখাপত্তনম শহরে স্থাপন করা হয়েছে। অ্যান্ড এটা কার মূর্তি? এটা হচ্ছে বি আর, আমাদের প্রথম আইনমন্ত্রী বি আর আম্বেদকরের এর মূর্তি। এবং এটার যদি আমরা বলি উচ্চতা কতটা, এটা কিন্তু অনেকটাই উচ্চতা, ঠিক আছে? এটার উচ্চতা কতটা? 125 ফুট এটার উচ্চতা, 125 ফুট। এবার বিশাখাপত্তনমে অবস্থিত। ওকে, চলো, TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে নেবে সকলে। কমেন্টে তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো। আর যদি কোনো প্রবলেম হয় তো এই নাম্বারে তোমরা কল করতে পারো। ভালো থাকবে সকলে। পরের দিনের ক্লাসে আবার দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। সরকারি চাকরির সমস্ত প্রস্তুতির জন্য তোমরা আমাদের TWS একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বাই।